আমি পিয়ালি। তো আজকে আমি চলে এসেছি দুটো দেশ পত্রিকা নিয়ে। একটা হচ্ছে 17ই সেপ্টেম্বর 2024 দেশ, আর একটি হচ্ছে 2রা আগস্ট 2025 দেশ। করে নেব এই দেশ পত্রিকাটি নিয়ে, যেটা হচ্ছে 17ই সেপ্টেম্বর 2024। তো দেখে নিই এখানে সম্পাদকীয়তে কি লেখা হয়েছে। সম্পাদকীয়তে লেখা হয়েছে, খড়ক সম ঝলসে উঠুক সত্য বাক্য। এই রাজ্যের ভবিষ্যৎ কী? প্রশ্নটা আকস্মিক মনে হতে পারে, সঙ্গে জিজ্ঞাসা যদি হয় কিসের প্রেক্ষিতে এই প্রশ্ন। ভবিষ্যৎ তো আপেক্ষিকও হতে পারে ইত্যাদি এই সংক্রান্ত নানা প্রতিপ্রশ্ন। এ সমস্ত কিছুকে অস্বীকার করার উপায় নেই, কিন্তু তাও এই রাজ্য এবং রাজ্যবাসী বর্তমান সময়ের মধ্যে দিয়ে যেভাবে দিনাতিপাত করছেন তাকে ঠিক সুস্থ সম্মত বলা চলে না। সুস্থতা দৈহিক এবং মানসিক স্বাস্থ্যের একটি উন্নতি সূচক। জরা ব্যাধি যেমন দেহকে পীড়িত করে তোলে, তেমনি মনকেও ভেঙে চুরমার করে দেয়। বিষণ্ণতার গ্রাসে মনও তখন শরীরের আরোগ্যের পথে এক বিরাট বাধা সৃষ্টি করে। সব মিলিয়ে বলা চলে এ এক গভীর অসুখ, যে অসুখ মানব শরীর ও মনকে শ্রান্ত করার পাশাপাশি তার জীবনী শক্তিকেও দুর্বল করে তোলে। শরীর ও মনের এই যুগপৎ বৈকল্য ঘটলে শরীর ধারণ করা এক অসাধ্য ব্যাপার। সমাজ বা গোটা একটা জাতি বা ভৌগোলিকভাবে ভাবলে একটা রাজ্যকে যদি মনুষ্য শরীরের সঙ্গে তুলনা করা চলে, তাহলে দেখা যাবে সমগ্র রাজ্য বা তার অধিবাসীদেরও অবস্থা তথৈবচ। এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যা এবং তৎপরবর্তী দীর্ঘ সময়ের ঘটনা প্রবাহ একথা প্রমাণ করে যে রাজ্যটা ভালো নেই, রাজ্যবাসীরা ভালো নেই, মন ও শরীর উভয়ই ভেঙে পড়েছে। আরোগ্য কিসে তা নিয়েও এত সমস্যাদীর্ণ যে প্রশাসনিক এক অচলাবস্থার কবলে গোটা পশ্চিমবঙ্গ রাজ্য। ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে একদিকে সাধারণ মানুষের আন্দোলন, অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক এখনও পর্যন্ত না হওয়া, গোটা রাজ্য কার্যত এক অচল অবস্থার মধ্যে পড়ে গিয়েছে। সাম্প্রতিক সময়ের এইসব ঘটনার বেশ কয়েকটা পরত আছে, অর্থাৎ সমস্যা বহুস্তরীয় এবং বহুমাত্রিক। স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষ করে মেডিকেল এডুকেশন ব্যবস্থায় শাসকের দলীয় লবি এবং সিন্ডিকেট রাজের সঙ্গে যুক্ত হয়েছেন নয়া এক শব্দবন্ধ, থ্রেট কালচার। এই হুমকি শব্দটা নয়া অবতারে অবতীর্ণ হলেও এটি যুগ যুগ ধরে চলে আসা ভয় দেখিয়ে অন্যায় অন্যায্য অসত্য আড়ালের প্রচেষ্টা সংস্কৃতি। স্বাস্থ্য ব্যবস্থা আর্থিক অসঙ্গতি এবং দুর্নীতিরও সংবাদ প্রকাশিত হচ্ছে, হয়তো তা হিমশৈলের চূড়া মাত্র। যত গভীরে যাওয়া যাবে ততই আড়ে বহরে বৃদ্ধি পাবে এর বহর। এ আড়ে বহরে এক শ্রেণীর মানুষ, যার গোটা স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ডটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করলেন, তাদের শাস্তিবিধান না হওয়া পর্যন্ত গোটা সরকারি স্বাস্থ্য প্রক্রিয়াটি অসুস্থ থাকবে। এর আশু নিরাময় প্রয়োজন। তার আগে সমস্ত কিছু প্রকাশ্যে আসা দরকার। সেখানে গোলযোগ আছে, প্রমাণ লোপাট করে দেওয়াও একটা শিল্প সংস্কৃতিতে পরিণত হয়েছে, সেটা এখন দেখা যাচ্ছে। নইলে তরুণী চিকিৎসকের বীভৎস মৃত্যুর পরেও যাবতীয় নিয়ম ভেঙে ময়না তদন্ত, তাতে অসঙ্গতি এবং অত্যধিক দ্রুততা এবং বিশেষ পুলিশ তৎপরতার সঙ্গে তার শেষকৃত্য সমাধা হলো কিভাবে? এত কিছুর পরেও পুলিশ বয়ানে শুধুমাত্র মিথ্যাচারী কেন করা হচ্ছে? স্বয়ং নগরপাল কেন মেজাজ হারালেন সাংবাদিকদের সম্মুখীন হয়ে? প্রশ্নমালার অন্ত নেই, অথচ কোনো সদুত্তরও নেই সরকারের কাছ থেকে। মেরুদণ্ড কোথাও ভাঙা পড়েছে, সিস্টেমের কোথাও কি তা বন্ধ করে রাখা হয়েছে? অন্তত জুনিয়র চিকিৎসকরা যে প্রতীক নিয়ে হাঁটলেন তাতে তো তার ইঙ্গিত স্পষ্ট। মুখ্যমন্ত্রী নির্যাতনকারী, ধর্ষক ও হত্যাকারীর প্রাণদণ্ড দাবি করেছেন। রাজনীতির অনুশাসন পরম্পরায় ন্যায়দণ্ড তারই হাতে। এই প্রসঙ্গে স্মরণ করি কবির সেই চিরকালীন কয়েকটি পংক্তি, তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে, অর্পণ করেছ নিজে প্রত্যেকের পরে। দিয়েছ শাসনবার হে রাজাধিরাজ, সে গুরু সম্মান তব সে দুরূহ কাজ। নমিয়া তোমার যেন শিরোধার্য করি, সবই নয় তব কার্যে নাহি ডরি। কভুকারে আমরা এই লাস্টে কবিতাটা বললাম, সেই কবিতার মধ্যে দিয়ে এটাই বলা হয়েছে যে সত্যিকে বলতে গিয়ে যেন আমরা কখনো কাউকে ভয় না পাই। সেটা সিস্টেমকে হতে পারে, সেটা কোনো শাসনকে হতে পারে, শাসন ব্যবস্থা হতে পারে, কোনো সামাজিক স্ট্রাকচার হতে পারে, যে কোনো কিছু। সত্যির আগে যেন কিছুই না যায়।
তারপরে মন্তব্যে দেখে নেব দুর্বিনীত রাজনীতি। সমস্ত বয়সের মানুষ একই সঙ্গে একইভাবে কোনো একটা ঘটনার প্রতিক্রিয়া জানানো এক কথায় অভূতপূর্ব। রাজনৈতিক নেতৃবর্গ তিনি যে পন্থী হন না কেন তাদের এই আন্দোলনে দলীয় পতাকা ফেস্টুন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছেন সাধারণ মানুষ। রাজনীতির কূটকৌশলের বাইরে থেকেও যে এত মানুষকে একটিমাত্র আহ্বান একত্রিত করা যায় তা মানুষ নিজেরা দেখিয়ে দিয়েছেন। তারপরে আসে মন্তব্যে চিকিৎসা। মানবিক উষ্ণতাই বড় শক্তি। এ রাজ্যে চিকিৎসা ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন, একটি অপরাধতা দেখিয়ে দিয়েছে আমাদের। দৃষ্টিকোণে আছে হুমকি সংস্কৃতির অনুপ্রেরণায় জনজাগরণের সময় শেষ পর্যন্ত রাষ্ট্র কেন ধরেই নেয় যে নাগরিক মাথা নত করে মেনে নেবে এই থ্রেট কালচার। শাসক বরং ঠিক করুক তারা ক্ষমতার দাসত্ব করবে না মানবতার। গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই তো নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকার রয়েছে বাক স্বাধীনতার অধিকারও। প্রয়াণ এখানে স্বতন্ত্র একজন রাজনীতিবিদ সীতারাম ইয়েচুরির কথা দেওয়া হয়েছে, লিখেছেন শুভময় মৈত্র। 1977 সালের 5ই সেপ্টেম্বর জেএনইউ এর ছাত্রনেতা সীতারাম একেবারে ইন্দিরা গান্ধীর সামনে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে তার পদত্যাগ দাবি করেন। সেই সময় চরম আধিপত্যবাদী জরুরি অবস্থা জারি করা, প্রধানমন্ত্রী আচার্য থাকেননি, পদত্যাগ করেছিলেন। পথে শেষ কোথায় লিখেছেন অনিতা অগ্নিহোত্রী, বিশেষ নিবন্ধ 1 নম্বর। বিলের নামের পুরো ভাগে অপরাজিতা কথাটি বসানো যে এক নির্মম কৌতুক, এটা সরকারের মনে হয়নি? নারীর বিরুদ্ধে অপরাধ সারা পৃথিবীতে হয়, কিন্তু আমাদের সমাজ যেভাবে আক্রান্ত হওয়ার লজ্জা নারীর ওপর চাপিয়ে তাকে আমরণ হেনস্থা করে তার কোনো তুলনা নেই। অকস্মাৎ এলো এক খসড়া আইন, শোকজ সন্তপ্ত বিক্ষুব্ধ কলকাতা ও সমস্ত বঙ্গ যখন 3 সপ্তাহের উপর পথে রাত দখলের মিছিলে নানা জমায়েতে 9ই আগস্ট আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া এক নৃশংস হত্যা আর আক্রমণের বিচার চেয়ে অতন্ত্র বিলটি এলো কোনো প্রস্তুতি বা পরামর্শ ছাড়াই। আর তা পাশ করানোর জন্য ডাকা হলো বিধানসভার এক বিশেষ অধিবেশন। নারী ও শিশুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ যে চিন্তার বিষয় তাতে সন্দেহ নেই। দিল্লির নির্ভয়া ঘটনার আগে এবং পরে সারা দেশে ও বাংলায় ঘটে চলেছে অসংখ্য নির্মম অপরাধ। বাংলা সরকার আপাত বিচলিত নারী সুরক্ষার জন্য, অধিকতর সুরক্ষার জন্য কঠোরতম সাজার বন্দোবস্ত। আইনের মূল বক্তব্য এটাই। তাছাড়া আছে বিচার ও তদন্ত বিষয়ক নানা পরিকাঠামোর ব্যবস্থা। কাজেই 3রা সেপ্টেম্বর এক দিনের অধিবেশনে মাত্র 2 ঘন্টার আলোচনায় পর পাশ হয়ে গেল এ রাজ্যের অপরাজিতা নামক নারী ও শিশুদের বিরুদ্ধে অত্যাচার বিরোধী বিল। আইন হতে তার লাগবে প্রয়োজনীয় অনুমোদন রাজ্যপাল ও সম্ভবত রাষ্ট্রপতিরও। অন্যান্য রাজ্যের অনুরূপ কিছু বিল রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যেহেতু বিষয়টি সংবিধানের যুগ্মসূচির অন্তর্গত, কেন্দ্রীয় আইনের সঙ্গে কোনো সংঘাতের ক্ষেত্রে কেন্দ্রীয় আইনটি বলবৎ থাকবে। বিধানসভার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা হলেও বিরোধী পক্ষের বিধায়করা বিলের প্রয়োজনীয়তা এবং তার বিষয়বস্তু নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। যদি ধরেও নিই খসড়া আইনটি দ্রুত নিয়ে আসার প্রেক্ষাপট হলো আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া ডাক্তারি ছাত্রী নির্মম হত্যা ও ধর্ষণ, তাহলে বলতে হয় কেবল ধর্ষণকে চিহ্নিত করে একটি আইন আনার জন্য এমন বিরাট তারা কী ছিল? কেবল ধর্ষণ নিয়ে এত কথা হলো কেন? ঘটনাটির পর থেকে সারা দেশে ঘটে যাওয়া নানা ধর্ষণের দিকে দৃষ্টি আকর্ষণ এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বারবার ধর্ষকের ফাঁসি চাই ইত্যাদি বলার পিছনে আছে একটি বিশেষ বাস্তব থেকে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। যতই নৃশংস আর নির্মম হোক এবং হাতরস ও নদিয়ার ঘটনার মতো দেহ সৎকারে সরকারের সচেতন যত্ন লক্ষিত হোক, আরজিকর ঘটনা কেবল ধর্ষণ নয় এবং আর সব নারী নির্যাতনের ঘটনা থেকে চরিত্রগতভাবে আলাদা। কারণ এই হাসপাতালে যে দুর্নীতি ও অবৈধ ব্যবসার চক্র সরকারের অবগতির সঙ্গে চলছিল, যার জন্য হাইকোর্টের নির্দেশে আর্থিক দুর্নীতির তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে এবং হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপালকে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে এই হত্যাকে আলাদা করা যায় না।
এই দুর্নীতির চক্র বিষয়ে সরকার অবগত ছিল বলেই মৃতদেহ উদ্ধারের অব্যাহতির পর থেকে বিশেষ তৎপরতায় ঘটনাস্থলে উচ্চপদস্থ পুলিশ অফিসার ও বরিষ্ঠ বহিরাগত ডাক্তারদের আনাগোনা, ঘটনাস্থলের পরিস্থিতিতে হস্তক্ষেপ, বিনা পোস্টমর্টেমে মৃতদেহ বার করে নিয়ে যাওয়ার চেষ্টা, তড়িঘড়ি পোস্টমর্টেম, অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে স্থানীয় রাজনৈতিক কর্মীর উপস্থিতিতে দেহদাহ করানো হয়েছে, এগুলো সব নিখুঁত পরিকল্পনায়। প্রথমেই ধাক্কা খেতে হয় বিলের কাব্যিক নামকরণে। নতুন বিলটি ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট বিল, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতের নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা বিল 2012 বেশ কিছু সংশোধন প্রস্তাব করা হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উক্ত কেন্দ্রীয় আইনগুলির প্রয়োগের জন্য বিলের নামের পুরোভাগে অপরাজিতা কথাটা বসানোর যে এক নির্মম কৌতুক, এটা সরকারের মনে হয়নি। নারীর বিরুদ্ধে অপরাধ ছাড়া পৃথিবীতে হয়, কিন্তু আমাদের সমাজ যেভাবে আক্রান্ত হওয়ার লজ্জা নারীর উপর চাপিয়ে তাকে আমরণ হেনস্থা করে তার কোনো তুলনা নেই। শারীরিকভাবে আক্রান্ত, অ্যাসিড আক্রান্ত, গার্হস্থ্য হিংসার শিকার মেয়ে, আমাদের চারপাশে এইসব জীবিত নিহত মেয়েদের নীরব মিছিল, এরা কি অপরাজিতা? সাম্প্রতিক আরজিকর কাণ্ডে আমরা দেখছি নাম, ছবি, পোস্টমর্টেম রিপোর্টের খুঁটিনাটি পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় পরিবেশন করা হয়েছে। এতে যে নিহত মেয়েটি ও তার পরিবারের নিবৃত্তির অধিকার, যা এক মৌলিক অধিকার, তা লঙ্ঘিত হচ্ছে সে বিষয়ে কারো মাথা ব্যথা নেই। অপরাধ ঘটে যাওয়ার পর যারা এই উল্লঙ্ঘন সহ্য করে লড়াই করেন, বেঁচে থাকেন, তাদের জন্য আনা আইনের নামে অপরাজিতা বসানো, এ যেন ভারত সরকারের মন্ত্রকে প্রতিবন্ধীদের দিব্যাঙ্গ বলে ডাকার কৌশল। বিশেষ নিবন্ধ 2-এ লেখা আছে, গরিব বলে ফাঁসির দড়ি পড়াবে, গরিব বলে ফাঁসির দড়ি পড়বে, শাশ্বতী ঘোষ। বিভিন্ন আইন সত্ত্বেও অপরাধ কমেনি, তাহলে কি বিচার ব্যবস্থা তুলে দেওয়া হবে? বরং আমাদের দেশ যেহেতু প্রাণদণ্ড বজায় রেখেছে, প্রাণদণ্ডে দণ্ডিতরা ন্যায্য বিচার পাচ্ছেন কি না সেটা দেখা যাক। ধর্ষণ হবে, তারপর ফাঁসি হবে কিনা তা থেকে বিতর্কটা সরে আসা দরকার। কি করে তা বন্ধ করা যাবে? সেজন্য মেয়েদের আর প্রান্তিক লিঙ্গ আর যৌনতার মানুষের বিরুদ্ধে যে কোনো তথাকথিত ছোটোখাটো যৌন অপরাধকেও প্রশ্রয় দেওয়া নয়। আর যদি ঘটেও, আদালতে দাঁড়িয়ে অপরাধীর হয়ে সওয়াল করতে পারবে একমাত্র লিগ্যাল এডের উকিলরাই। না হলে একটা করে মৃত্যু হবে, আর আমরা সমাজ, রাষ্ট্র সবাই যে তাদের সুরক্ষা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছি সেটা ঢাকতে নির্ভয়া, অভয়া, অপরাজিতা এইসব বিশেষণ ব্যবহার করে মহত্ব আরোপ করতে থাকবো। সবশেষে যে দেশ প্রাণদণ্ডের সাংবিধানিক বৈধতা স্বীকার করে নেয়, সে দেশের দায়িত্ব হলো সব প্রাণদণ্ডে দণ্ডিত যাতে সমান সুযোগ পায় তা সুনিশ্চিত করা। হ্যাঁ, প্রাণ একবার গেলে আর ফেরত পাওয়া যায় না। বিশেষ নিবন্ধে জাইজিসের জাদু আংটি এবং শাস্তির প্রতীক্ষা, তাজউদ্দিন আহমেদ। মিথ ও অপর বাস্তবের চিত্র, শিল্প সংস্কৃতি। প্রকট না হয়েও অন্যরকম একটা পাঠ মিশে থাকে শুভাপ্রসন্ন রামায়ণ বিষয়ক চিত্রাবলীর এই প্রদর্শনীতে। সম্প্রতি ইমামির কলকাতা সেন্টার অফ ক্রিয়েটিভিটিতে আয়োজিত হয়েছিল শুভাপ্রসন্ন রামায়ণ বিষয়ক চিত্রাবলীর এক প্রদর্শনী। জানা গেল শুধু কলকাতায় নয়, ভারতের বেশ কয়েকটা গ্যালারিতেও পরপর প্রদর্শিত হওয়ার কথা এই ছবিগুলোর। বছরখানেক আগে আমরা এই প্রদর্শনী কক্ষেই দেখেছিলাম শিল্পীর মহাভারত সিরিজ, এবং কথা বলাই যায় যে উপস্থাপনা প্রকরণের দিক থেকে দুই প্রদর্শনীর একটা স্পষ্ট সাদৃশ্য রয়েছে। প্রথমেই যেটা চোখে পড়ে তা হলো ছবিগুলির বিশাল আয়তন। তাই এই প্রদর্শনীর বিষয় ও চরিত্র এই দুইয়ের সঙ্গে রীতিমতো সঙ্গতি রেখে চলে। এই দুই মহাকাব্যের পরিসর তো আর সত্য অসত্য, সম্ভব অসম্ভবের সীমার মধ্যে বাধা নেই। এতকাল ধরে আমাদের সাংস্কৃতিক মানচিত্রের বিবিধ শিরা উপশিরা বেয়ে তাদের যে আপাত অবয়বটি তৈরি হয়েছে তা বিস্তৃত বিশাল বাস্তব অতিক্রমী। মিথ কীভাবে এক অপর বাস্তব তৈরি করতে থাকে, স্থানকালের শিকড়টিকে সামান্য নাড়িয়ে দিয়ে তার একটা আঁচ পাওয়া যায় এই প্রদর্শনীতে। আর তার ফলে দর্শক হয়ে দাঁড়ান এক অতীত ভ্রমণিক, অথচ তারই মানুষ অবস্থানের সঙ্গী হয় সমসময়েও। এই যে অভিজ্ঞতার একাধিক স্তর, যার মধ্যে বাস্তবতা আছে এবং নেইও, এবং যা একই সঙ্গে নিকট ও দূরগত, তা ছবিতে ধরতে গেলে প্রকরণ নির্বাচনের একটা সমস্যা তৈরি হতেই পারে। শুভাপ্রসন্ন ছবিগুলোর রিয়ালিজমের সরলীকরণের একটা বিশেষ রাস্তায় হেঁটেছে, যা তথাকথিত বিমূর্ততার রাস্তা নয়। সেখানে অপরিচয়ের সম্ভাবনা নেই। প্রায় প্রত্যেকটা ছবিতে
3 বা 4টি পংক্তির বিবরণ লিপি রয়েছে, তাকে লেখা না বলে লিপি বলাই সঙ্গত, কারণ এই লিখনভঙ্গির মধ্যে একটা স্পষ্ট প্রাচীনতা আছে যা অনেক সময় আমাদের মনে করিয়ে দেয় পুরনো পুঁথির অক্ষর বিন্যাসের কথা। ফলে এই ছবিগুলোর মধ্যে ইলাস্ট্রেশনের একটা চরিত্র গহনে মিশে থাকে। উৎসব আসন্ন, তাই আনন্দে দুহাত তুলি। জয়শ্রী রায়। প্রতিবাদ আর রাত দখলের জোয়ারে সম্বৎসরের শারদোৎসবকে ভেসে যেতে দেওয়া যায় নাকি? বলছি আশ্বিনের শারদ প্রাতেটা মনে আছে তো? অভয়ের জন্য তো কেঁদে ভাসাচ্ছেন, রাত দখল করছেন, দিনে মিছিলে হাঁটছেন, রাজ্যের দিকে রাস্তায় এঁকে লিখে বুকে হুজ্জুতি করছেন, মানববন্ধন করছেন, স্বল্প সঞ্চয় ভেঙে সেই টাকায় রান্না করা খিচুড়ি হারিয়ে এনে শহরের স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসা জুনিয়র চিকিৎসকদের খাইয়ে যাচ্ছেন। 1 মাস ধরে সব মেনে নেওয়া হচ্ছে, সব সহ্য করা হচ্ছে, কিন্তু এই সব তালেগুলো আশ্বিনের শারদপ্রাতেটা ঠিকঠাক মনে আছে তো? হ্যাঁ পাঠক, আপনাকেই বলছি। পশ্চিমবঙ্গের আমজনতার দিকে এই প্রশ্নটা ছুড়ে দিচ্ছি, কারণ পুজো তো এসে গেল। আগে দুর্গাপুজোর কথাই বলা হচ্ছে। বিগত 1 যুগ ধরে মেলা খেলায় মেতে থাকা বাঙালির সম্বৎসরের শারদোৎসব। শুধু বিচার চাই করে লাফিয়ে ঝাঁপিয়ে যে মরছেন সবাই, ফিরতে হবে না বুঝি পুজোয় উৎসবে? একটা মাত্র মৃত্যু, আহা ওরকম চেঁচিয়ে উঠবেন না, বেশ মৃত্যু নয় হত্যা, খুশি? এই নামে একটা নাটক হয়েছিল বাংলায়, সেখানে রাষ্ট্রের প্রতিনিধিরা সম্মিলিতভাবে এক নাগরিকের গলা টিপে ধরেছিল, নাকি সে নিজেই নিজের গলা টিপে ধরেছিল, না কি একটা জানো। আমাদের এখানে তো এখনও অবধি মাত্র একজনই অভিযুক্ত, ঘটনা ঘটা 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশের অসীম দক্ষতায় সেও ধরা পড়ে গেছে। বাকিটা আপাতত শীর্ষ আদালতের এখতিয়ারভুক্ত। যাকে ওসব জটিল ব্যাপারে থেকে আমাদের কোনো কাজ নেই, আমরা উৎসবে ফিরি। যা বলছিলাম, বুকে হাত দিয়ে ভেবে বলুন তো, একটা মাত্র হত্যাকে ঘিরে এই প্রতিবাদ আর রাত দখলের জোয়ারে এমন চমৎকার উৎসবটাকে ভেসে যেতে দেওয়া যায় নাকি? মাননীয়া প্রতীক্ষা করছেন, কিপিং পেশেন্ট যাকে বলে। কি বলছেন? ও হ্যাঁ হ্যাঁ, আমি উইথড্র করছি ওয়ার্ডটা, কিপিং পেশেন্স। কিন্তু জানেন নিশ্চয়ই অপেক্ষারও একটা সীমা আছে। তো এই ছিল 17ই সেপ্টেম্বর 2024-এর দেশ। একটু ফিরে দেখা হলো কী কী ঘটনা তখন হয়েছিল, তার প্রভাব এখন কীরকম আছে আমাদের সমাজে, আমাদের আশেপাশে, এবং পুরো ঘটনাটা, যে ঘটনা এখানে ভীষণভাবে মনে করানো হয়েছে, সেটার বিষয়ে সবাই আমরা মোটামুটি জানি সেটা কোথায় দাঁড়িয়ে আছে। তো কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। তো এই ছিল 17ই সেপ্টেম্বর 2024-এর দেশ। এবার আমরা দেখব 2রা আগস্ট 2025-এর দেশ। এখানে সম্পাদকীয়তে দেখতে পাচ্ছি আমরা লেখা হয়েছে সার্ধশতবর্ষে জিম করবেট, কারণ এবারের থিমটা বা মেন বিষয়বস্তু হচ্ছে জিম করবেট, তো সেই নিয়েই লেখা হয়েছে। বাঘ হলো দরাজ কলিজা এক ভদ্রলোক, সীমাহীন তার সাহস। যেদিন বাঘকে বিলোপ করে দেওয়া হবে, আর যদি বাঘের সপক্ষে জনমত গড়ে না ওঠে বাঘ লোপ পাবেই, তাহলে ভারতের শ্রেষ্ঠতম প্রাণীর বিলোপে ভারত দরিদ্রতরই হবে। জিম করবেটের এই প্রখ্যাত বহুল উদ্ধৃত উক্তিটি আজকের ভারতে বিলুপ্ত হতে থাকা অরণ্যানীর মাঝে ধূসর হয়ে যাচ্ছে নাকি সতেজই আছে, তা নিয়ে বিতর্ক হতে পারে। এর মধ্যে থেকে যে কথাটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়, যে তা হলো রেলওয়ে ঠিকাদারি কাজে নিযুক্ত করবেট, শিকারি সাহায্যকারী করবেট, লেখক করবেট, এই সমস্ত পরিচয়কে ছাপিয়ে শেষ অবধি গভীর অরণ্যের মাঝে উন্নতশীল বৃক্ষের মতোই এদেশের মানুষের মনে জেগে থাকবেন বন ও বন্যপ্রাণী সংরক্ষণে নিবিষ্টচিত্ত একজন মানুষ, এডওয়ার্ড জেমস করবেট। গাড়োয়াল কুমায়ুনের গ্রামের মানুষদের মুখে মুখে প্রবাহিত হতে থাকা গল্প বহুবিধ মিথে কার্পেট সাহেব। 2025 তার জন্মের সার্ধশতবর্ষ। এই সংখ্যার একটি
প্রবন্ধে উল্লিখিত হয়েছে কর্বেটের প্রথম লেখার কথা, সেটা ছিল রুদ্রপ্রয়াগের চিতাবাঘ শিকারের প্রাথমিক চেষ্টার একটি রিপোর্ট। দ্য পায়োনিয়ার পত্রিকায় প্রকাশিত হয় 1925 সালে। জিম কর্বেটের বন্ধু ও বহু শিকার অভিযানের সঙ্গী আর্চি উইলিয়াম ইবারসনের উদ্যোগে। তবে রিপোর্টে লেখকের নামটি অপ্রকাশিত ছিল। যদি ধরে নেওয়া হয় সেটিই কর্বেটের প্রথম লেখা, তবে লেখক জিম কর্বেটের আত্মপ্রকাশেরও শতবর্ষ এই 2025 সাল। তো এই নিয়েই লেখা হয়েছে সম্পাদকীয়। এরপরে দৃষ্টিকোণ মন্তব্যে আছে বাংলা ভাষা উচ্চারিত হলে বাংলা ভাষা বলার পরিণামে ঘর ভাঙছে বাঙালির, ফিরে আসছে নানা জায়গার বঙ্গাল খেদা অভিযানের স্মৃতি। ভারতে ভাষার বৈচিত্র্যকে উপেক্ষা করে তাকে ধর্মীয় বিভেদ বাড়িয়ে তোলার কাজে ব্যবহার করা হয়েছে। হিন্দির একচ্ছত্র অধিকার কায়েম করার চেষ্টা এরই ফসল। মুশকিল হলো বহুত্ববাদকে সম্মান না জানালে দুদিক থেকেই বিপদ হয়। পশ্চিমবঙ্গ বহিরাগত দুষ্কৃতির মৃগয়াভূমি। পশ্চিমবঙ্গ কি ক্রমশ ভিন রাজ্যের দুষ্কৃতীদের সেফ হেভেন তথা নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে? এর কারণই বা কী? আচ্ছা, চিড়িয়া উধাওতে দিয়েছে। সার্কাস থেকে বাঘ পালানোর ঘটনা অ্যাডভেঞ্চার কাহিনীতে পড়া আছে, কিন্তু বাস্তবিক চিড়িয়াখানা থেকে পশু প্রাণী উধাও হয়ে যাওয়া তেমনটা শোনা যেত না সচরাচর, কিন্তু আলিপুর চিড়িয়াখানা থেকেও তেমনটাই ঘটেছে। প্রায় 300-রও বেশি প্রাণী উধাও হয়ে গিয়েছে সম্প্রতি। থিয়েটারের জীবন শিল্পী রতন থিয়াম বিশ্বাস করতেন তার থিয়েটার সম্পূর্ণ পরীক্ষামূলক, কোনো অর্থেই তা বাণিজ্যিক নয়। কুকি ও নাগা উপজাতি মানুষদের জীবন সংগ্রাম সমতলের মেয়েতেই সংস্কৃতি তা নাড়িয়ে দিয়েছিল রতন থিয়ামকে। তিনি তাদের রাজনৈতিক বোধকে নাট্যের ভাষায় রূপ দিতে চাইলেন। এখানে দাবানলের 2 চিত্র দেওয়া হয়েছে। কয়েক বছর ধরে সারা পৃথিবী জুড়ে দাবানলের ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। এর অন্যতম কারণ জলবায়ুর পরিবর্তন এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি। এটা গ্রিসের রাফিনা অঞ্চলের দাবানলের ছবি। স্মৃতিসাগরে চিরভাসমান। সঞ্জীব চট্টোপাধ্যায় লিখেছেন, ভারতের দরিদ্রতম মানুষদের জীবন ধরনের সংগ্রাম আর সেখানেই রাজকীয় অহংকার, চরম বিলাসিতা, বশমানা রাজা মহারাজাদের শিকার খেলা, ইউরোপীয়দের উল্লাস, আমরা রাজার জাত। এই ভারত এটা নয়। মাই ইন্ডিয়া ইজ এন্টায়ারলি ডিফারেন্ট। ইংরেজ শাসক ও পেনশনভোগী রাজ্য হারা রাজা মহারাজাদের শিকার খেলায় তিনি সঙ্গী হতে বাধ্য হতেন। তাদের এই অনভিজ্ঞ অভিযানের রাজকীয়তার নাম ছিল বিগশট। স্থানীয় রাজকর্মচারীরা জানতেন কার্পেট সাহেবই আমাদের একমাত্র ভরসা। প্রচ্ছদ কাহিনী 2-তে লেখা আছে জাদু কার্পেটের গল্প, যা লিখেছেন যুধাজিৎ দাশগুপ্ত। লেডি ভায়োলেটের বাড়িতে ডিনারের নেমন্তন্নে এক ভদ্রমহিলার কৌতূহল মেটাতে গিয়ে কর্বেট নানা শিকার অভিযানের গল্প বলে চলেছিলেন। সেটা গৃহকর্ত্রীর নজর এড়ায়নি। তিনি চেপে ধরলেন কর্বেটকে, আমাদের কারো তো আর আপনার কাহিনী শোনার সুযোগ নেই, অতএব লিখুন। শিলাঞ্জন ভট্টাচার্য লিখেছেন প্রচ্ছদ কাহিনী 3, মানবিক এক শিকারী। কর্বেট ন্যাশনাল পার্ক, অতীত থেকে বর্তমান। আবির গুপ্ত লিখেছেন প্রচ্ছদ কাহিনী 4। প্রাচীন অরণ্যের নিঃশব্দ ইতিহাস, প্রচ্ছদ কাহিনী 5, লিখেছেন উপায়ন চট্টোপাধ্যায়। হেলি গভর্নর নির্বাচিত হওয়ার পরেই কর্বেট তাকে সঙ্গে করে বাঘ শিকারে গিয়েছিলেন নিজের বাড়ির নিকটবর্তী জঙ্গলে। তারা দুজনে মিলে একসঙ্গে শিকারে গিয়েছেন কালাগড়ের বন জঙ্গলে, মাছ ধরতে নেমেছেন রামগঙ্গা নদীর বুকে। প্রবন্ধে দিয়েছে লাভ অল প্লে, পৌলমী ঘোষ। দাবা ভারতের কালচারাল ব্র্যান্ড। খেলাটি আমাদের উচ্চ দর্শন আর ধীসম্পন্ন সংস্কৃতির আমেজে ভরপুর। ভারতীয় সভ্যতাই বৌদ্ধিক এই খেলাটির ভরকেন্দ্র। মহাভারতে পাশার ব্যাপক জনপ্রিয়তা ছিল। এই বোর্ড গেমটির মধ্যে একটি অদ্ভুত সাধারণত্ব আর সার্বজনীনতা আছে, তাই খেলাটি মেধার বেড়া টপকে আমজনতার বোধ স্পর্শ করতে পেরেছিল। প্রাচীনকালের রাজাদের যুদ্ধ একটা নেশা ছিল। কিছু না হলেও হিংস্র বা নিরীহ পশু পাখিকে আক্রমণ করতেন। মৃগয়া, আসলে যুদ্ধ যদি নেশা হয় তাহলে আমরা খেলার ছলেও যুদ্ধ করি।
শিল্প সংস্কৃতিতে সমন্বয় ও বিরোধের বিবিধ অর্থ সম্ভাবনা। এই দ্বৈত প্রদর্শনী দুই স্বতন্ত্র প্রকরণের, একটি রুক্ষ মসৃণের কাহিনী, অপরটি শিল্প ও কাব্যের সংযোগবিন্দু। সম্প্রতি মায়া আর্ট স্পেসে অনুষ্ঠিত হয়ে গেল প্রদীপ মৈত্র ও বিমল কুণ্ডুর ছবির একটি দ্বৈত প্রদর্শনী। সাইড বাই সাইড নামের এই প্রদর্শনীতে দুই শিল্পীরাই বেশ অনেকগুলি কাজ দেখা গেল, যদিও তাদের কাজের প্রকরণ ও ধরন একেবারেই স্বতন্ত্র। বিমল কুণ্ডুর ভাস্কর্যের সঙ্গে আমরা বিশেষভাবে পরিচিত। এখানে প্রদর্শিত তার ছবিগুলির মধ্যেও ভাস্কর্যের একটা আবছা অনুচ্চকিত আদল কোথাও থেকে যেতে দেখি। তা আরও বেশি করে মনে হয় যখন আমরা তার টেক্সচারের বিশিষ্ট ব্যবহার লক্ষ্য করি, বিশেষত যেসব ছবিতে পাথরের সারফেসের একটা আভাস রয়েছে। এখানে বলে রাখা ভালো যে পাথরের ভাস্কর্যের মধ্যে অনেক সময় একটা নিহিত দ্বৈত লক্ষণ থাকে, বিশেষত যেখানে কেউ কেউ পাথরের রুক্ষ এবড়োখেবড়ো চরিত্রকে মসৃণ করে ব্যবহার করেন শিল্প বস্তুর প্রয়োজনে। সেখানে মেথড ও মেটেরিয়ালের পারস্পরিক কথোপকথনের সঙ্গে আবশ্যিকভাবে জুড়ে যায় দু স্বতন্ত্র টেক্সচারের কাহিনী। প্রদীপ মৈত্রের জল রঙের ছবিতে একটা অনির্দিষ্ট বিষণ্ণতার আবহ তৈরি হতে থাকে। অধিকাংশ সময় এর মধ্যে একটা ছিন্নতার বোধ থাকে, কখনো তা পরিত্যাগ, কখনো বা বিচ্ছেদ। আমরা দেখেছি স্বচ্ছ জল রঙের মধ্যে একটা অনুভূতিময়তা থাকেই। যে প্রকাশ্য জগৎ আমাদের দৃষ্টিতে ধরা পড়ে তার ভর, ভার ও অন্যান্য যাবতীয় দৃশ্যগত অনুপুঙ্খ থেকেই স্বচ্ছ জল রঙের এলাকাটি দৃশ্যত পৃথক। চলচ্চিত্রে ডিয়ার মা মাতৃত্ব যে সহজাত নয়, বহু সংগ্রামে তাকে অর্জন করতে হয়, পরিচালক সেই জরুরি ভাষ্যটি তুলে ধরেছেন। লিখেছেন শুভজিৎ নন্দী। শেষ কথা, জয় উৎসবের জয়। কোথাও কি আমরা মিল পাচ্ছি? সেই আগের 17ই সেপ্টেম্বর 2024 দেশ আর কোথায় যেন এই মাসের দেশও কোথাও একই কথা বলছে বোধহয়। অদিতি বসু রায় লিখেছেন, ছাত্র পরিষদের সদস্যদের পক্ষে ছাত্রছাত্রী এবং পরীক্ষার্থীদের প্রতি সহমর্মিতা দেখানো অসম্ভব। পাঠশালাকে ঘিরে গোল বাঁধানোই দুনিয়ার তাবড় শাসকদের কাজ। ইতিহাস জানিয়েছে, সাধারণভাবে স্বীকৃত সত্য হলো এই যে যারা যত পড়ে তারা তত জানে, এবং সবচেয়ে বড় কথা তত কম মানে। আর এইটাই মোদ্দা কথা, না মানা অর্থাৎ বশে না থাকা, এবং যে বশে নেই সে প্রতিটা অন্যায্য ব্যাপারে প্রশ্ন তুলবে। সুতরাং গোড়াতেই যে শিক্ষাকে প্রশ্ন করতে শেখায়, সেখানে কোপ মারো পৃথিবী জুড়ে এই দস্তুর। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত ক্ষমতার আসা ইস্তক সে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রাপ্ত ছাঁটাই করতে লেগেছেন। কে না জানে, শিক্ষাক্ষেত্রে যত বেনজল ঢুকবে ততই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উক্ত জলের তলার দিকে নামতে থাকবে। শিক্ষার অঙ্গনে রাজনীতির হস্তক্ষেপ নিয়ে বিতর্ক আবহমান কালের। এ রাজ্যে আমরা দেখে আসছি কিভাবে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে দুর্নীতির আঁকড়া গড়ে উঠেছে, এবং কেবল তাই না, বেশ কিছুদিন ধরে রাজ্যে শিক্ষাক্ষেত্রে যেভাবে ছাত্র ভর্তিতে কারচুপি থেকে কলেজের অভ্যন্তরে নারী নির্যাতনের মতো ঘটনা অবাধে চলছে, তাতে শিক্ষাক্ষেত্র নিয়ে শঙ্কিত ও সন্ত্রস্ত হওয়ার যথেষ্ট কারণ আছে। বিরোধিতার সম্ভাবনা না থাকলে স্বৈরাচার সীমা ছাড়িয়ে কোন পর্যায়ে যেতে পারে তা আমরা প্রতিনিয়ত লক্ষ্য করে চলেছি। কেবল শিক্ষা নয়, সর্বক্ষেত্রেই তা চোখে পড়ছে। ফলত এই অন্ধকারে পেন্সিল হাতে বসে থাকা ছাড়া কোনো উপায় দৃশ্যমান নয়। আমার দুটি দেশ পত্রিকা নিয়ে আলোচনা। কোথাও যেন শেষটায় গিয়ে শেষ কথায় কিছু একটা মিলে গেল। যাই হোক, সেটা তো তোমরা সবাই যখন দেখবে ভিডিওটা তখনই বুঝতে পারবে। এবার বিষয়টা হচ্ছে যে এটা ছিল 17ই সেপ্টেম্বর আর 2রা অগস্ট 2025 আর 17ই সেপ্টেম্বর 2024 দেশ পত্রিকা নিয়ে আলোচনা। আবার খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থেকো।